শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 16 মার্চ সোমবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: অল্প বৃষ্টিপাতেই কৃত্রিম বন্যার কবলে পড়েছে গোটা শিলচর শহর। বৃষ্টির জল বেরোনোর উপযুক্ত ব্যবস্থা না থাকায় শহরের বিভিন্ন এলাকায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। সোমবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল সহ দলের কর্মীরা জানান, মাত্র 2 দিনের বৃষ্টিতেই শিলচর শহরের একাধিক এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। শহরের রাঙ্গির খাল এবং সিঙ্গির খাল আবর্জনায় ভরে থাকায় বৃষ্টির জল বেরোনোর পথ নেই। ফলে বিলপার অঞ্চল সহ বিভিন্ন এলাকার ঘরবাড়িতে জল ঢুকে পড়েছে। বিলপার এলাকার বাসিন্দারা ঘরের ভেতরে জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন। জল জমে যাওয়ায় যাতায়াতে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। বৃষ্টির জল বেরোনোয় রাস্তা না থাকায় নালায় জল রাস্তায় উঠে আসছে বলে অভিযোগ। রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে এবং প্রকৃত গ্রাহকদের কাছে ভর্তুকি ও সিলিন্ডার পৌঁছে দেওয়া নিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। এখন থেকে সমস্ত এলপিজি গ্রাহকদের জন্য কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে রান্নার গ্যাসের সরবরাহে ঘাটতি এবং বণ্টন ব্যবস্থায় অব্যবস্থার অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক সূত্রে খবর, সারা দেশে রান্নার গ্যাসের ব্যাপক চাহিদা থাকলেও একটি বড় অংশ অসাধু উপায়ে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। গৃহস্থালির জন্য বরাদ্দ ভর্তুকিযুক্ত সিলিন্ডার অনেক সময় হোটেল, রেস্তোরাঁ অথবা কলকারখানায় পাচার হয়ে যাচ্ছে। এর ফলে সাধারণ গ্রাহকরা সময়মতো সিলিন্ডার পাচ্ছেন না এবং কৃত্রিম সরবরাহ সংকট তৈরি হচ্ছে। এই সরবরাহ সংকট মেটাতে অথবা ভুয়ো গ্রাহকদের তালিকা থেকে বাদ দিতেই বায়োমেট্রিক কেওয়াইসির যাচাইকরণ প্রক্রিয়া শুরু করা হয়েছে। সরকারের লক্ষ্য হল প্রতিটি এলপিজি সংযোগ যেন আধার কার্ডের মাধ্যমে একজন প্রকৃত ব্যক্তির সঙ্গে যুক্ত থাকে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি এ পর্যন্ত সর্ববৃহৎ জনাদেশ নিয়ে অসমে আবার সরকার গঠন করবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গৌহাটিতে অনুষ্ঠিত বিজেপির যুব শক্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে প্রতিটি অনুপ্রবেশকারীকে ভারত থেকে বহিষ্কার করার আশ্বাস দিয়ে অসমের জনগণকে আবারও বিজেপির পক্ষে জনাদেশ দেওয়ার আহ্বান জানান তিনি। বিজেপির যুবশক্তি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিদেশি অনুপ্রবেশকারীর প্রসঙ্গে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেস অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছিল, কিন্তু বিজেপি সরকার তাদের প্রত্যেককে শনাক্ত করে দেশ থেকে বহিষ্কার করতে বদ্ধপরিকর। নির্বাচন কমিশন কিছু রাজ্যে ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়া চালু করলেও কংগ্রেস এর বিরোধিতা করছিল বলেও দাবি করেন তিনি। পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতি নিয়ে সমাজ মাধ্যমে ভুয়ো তথ্য প্রকাশের জন্য এবার 35 জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আরব আমিরশাহী। তাদের মধ্যে 19 জন ভারতীয়। প্রশাসনের বক্তব্য, তাদের পোস্ট করা ভিডিও তথ্য মানুষকে ভুল পথে চালিত করতে পারে। সেই কারণে ওই 35 জনের বিরুদ্ধে দ্রুত বিচার চলবে। ধৃতদের দোষ প্রমাণিত হলে 1 বছরের জেল হতে পারে, সঙ্গে প্রায় 25 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। 2 দফায় এই পদক্ষেপ করেছে আরব আমিরশাহী প্রশাসন। প্রথম দফায় শনিবার 10 জনকে গ্রেফতারের নির্দেশ দেয় তারা। তাদের মধ্যে 2 জন ভারতীয়। তারপরে দ্বিতীয় দফায় 25 জনকে গ্রেফতারের কথা বলা হয় এবং এদের মধ্যে 17 জন ভারতীয়। আরব আমিরশাহীর অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল হামস জানিয়েছেন, সংঘাতের পরিস্থিতি নিয়ে যাতে ভুয়ো খবর প্রচার না হয় সেজন্য গত কয়েকদিন সমাজ মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। তাতে দেখা গেছে অভিযুক্তেরা মূলত 3টি দলে বিভক্ত। তাদের কাজকর্মের ভিত্তিতে সেই বিভাজন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় আকস্মিক প্রচণ্ড ঝড় তুফান ও শিলাবৃষ্টিতে দক্ষিণ দলাই এলাকার একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সপ্তগ্রাম, ইসলামাবাদ, আরজানপুর, জয়দনপুর, লোকনাথপুর, বনগ্রাম, রাজনগর এবং জামালপুর সহ আশপাশের গ্রামগুলোতে বহু বাড়ির টিনের ছাউনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল জোরে অনেক গাছ উপড়ে পড়ে বাড়িঘর এবং অন্যান্য স্থাপনায় আঘাত হানে, যার ফলে আরও ক্ষয়ক্ষতি হয়। ইসলামাবাদ গ্রামে একই পরিবারের 2 জন মহিলা এবং কয়েকজন ছোট শিশু, মোট 6 জন আহত হওয়ার খবর প্রাথমিকভাবে পাওয়া গেছে। এদিকে ঝড় ও শিলাবৃষ্টিতে এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ঘরবাড়ি মেরামতের জন্য প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সরেজমিনে তদন্ত করে আর্থিক সহায়তা প্রদানের দাবি জানানো হয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী 9 এপ্রিল এক দফায় ভোট গ্রহণ হবে অসমের 126টি বিধানসভা কেন্দ্রে। সেই সাথে আগামী 4 মে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। 23 মার্চ মনোনয়ন দাখিল করার অন্তিম দিন ধার্য করা হয়েছে। 24 মার্চ হবে মনোনয়ন পরীক্ষা এবং 26 মার্চ মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন। এদিকে আজ অর্থাৎ 16 মার্চ থেকে রাজ্য জুড়ে নির্বাচনী আচরণবিধি কার্যকর হবে। আজ থেকে রাজ্যের নির্বাচনী আচরণবিধির 20টি কঠোর নিয়মনীতি কার্যকর হয়েছে। এই নিয়মগুলি লঙ্ঘন করলেই বিপদ নিশ্চিত প্রার্থী, মন্ত্রী, বিধায়কের। নির্বাচনী প্রচারে কেউ ব্যবহার করতে পারবেন না সরকারি কর্মচারীদের। সেই সাথে বাহন এবং বিমানে শাসক দলীয় মন্ত্রী, বিধায়করা সরকারি টাকা ব্যবহার করতে পারবেন না। অন্য দল প্রার্থীকে বঞ্চিত করে ব্যবহার করা যাবে না হেলিপ্যাড। সরকারি বাসস্থান পরিদর্শন বাংলায় চলা যাবে না একচেটিয়া অধিকার। সংবাদ মাধ্যমে রাজকোষের ধন ব্যবহার করা যাবে না দলীয় প্রচার। কোনো মন্ত্রী, বিধায়ক কোথাও ঘোষণা করতে পারবেন না নতুন কোনো অনুদান, নতুন কোনো সরকারি প্রকল্প অথবা আধারশিলা স্থাপন করতে পারবেন না মন্ত্রী, বিধায়করা। ভোটারের মাঝে কোনো প্রার্থী, নেতাই বিতরণ করতে পারবেন না বিনামূল্যের সামগ্রী। কোনো ভোটারকে নেতা অথবা প্রার্থীরা বাধা দিতে পারবেন না। সব ভোটারকে সমান স্বাধীনতা প্রদান করতে হবে। ভোট গ্রহণের দিনের 48 ঘন্টার আগে থেকে সুরা অথবা মদ বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। দলীয় র্যালি বের করার আগে পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। সেই সাথে সভা সমিতি আয়োজনের আগে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি নেওয়াও বাধ্যতামূলক। সেই সাথে কোনো নেতাই জাতি, ধর্ম নিয়ে কোনো ভাষণ দিতে পারবেন না। সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টিকারী মন্তব্য দিতে পারবেন না কোনো নেতা, প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে সমালোচনা করতে, ব্যক্তিগত জীবন নিয়ে টার্গেট করা যাবে না। সেই সাথে মসজিদ, গির্জা, মন্দিরকে রাজনৈতিক মঞ্চ হিসাবে ব্যবহার করা যাবে না। ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল কলেজে ভর্তি কিংবা চাকরি, সব ক্ষেত্রেই আধার কার্ড প্রয়োজনীয়। তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে। এবার আধার কার্ডে কয়েকটি নিয়মে পরিবর্তন আনল UIDAI। আধার কার্ডের ক্ষেত্রে বায়োমেট্রিক আপডেট অর্থাৎ আঙ্গুলের ছাপ ও ছবির পরিবর্তন করা হয়। নিয়ম অনুযায়ী 5 বছর থেকেই 7 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এই প্রথম বায়োমেট্রিক আপডেট করালে এতদিন কোনো ফি নেওয়া হতো না। কিন্তু পাশাপাশি এবার 15 থেকে 17 বছর বয়সী কিশোর কিশোরীদের জন্য প্রথম এবং দ্বিতীয়বারের জন্য বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা হতো। তবে এর বাইরে অন্য কোনো ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হলে 125 টাকা ফি দিতে হয়। এছাড়াও 7 থেকে 15 বছর বয়সীর মধ্যে বায়োমেট্রিক আপডেট করলে 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত তা বিনামূল্যে করার সুবিধা রাখা হয়েছে। অপরদিকে ডেমোগ্রাফি সাবজেক্টের জন্য আধার কার্ডে থাকা লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা এবং মোবাইল নম্বর ইত্যাদি সংশোধন করা যায়। এর জন্য অতিরিক্ত কোনো টাকা দিতে হয় না। তবে শুধুমাত্র ডেমোগ্রাফির জন্য এবার আলাদাভাবে আপডেট করতে চাইলে 75 টাকা ফি ধার্য করা হয়েছে।